বদরুদ্দিন ওমর বলেছিলেন এই সংবিধান হলো একটা চিরস্থায়ী জরুরি অবস্থা, অর্থাৎ এই সংবিধান যখন চলতে থাকবে তখনই দেখবেন যে কোনো না কোনো এক সময় আপনার জরুরি অবস্থা জারি করতেই হবে, আপনি এটাকে কখনো আটকে রাখতে পারবেন না। এই সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল তখন যে মডেলটা অনুসরণ করা হয়েছিল, দেখবেন বাংলাদেশের ইতিহাসে, এই বিশ্বের ইতিহাসে একমাত্র বাংলাদেশের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে যেখানে সকল জাতিসত্তার স্বীকৃতি প্রদান করা হয়নি। 1972 সালে যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে আমাদেরকে জাতীয়তা এবং জাতি হিসেবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল শুধুমাত্র বাঙালিদেরকে, অর্থাৎ যারা ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী ছিলেন তাদেরকে কিন্তু এই সংবিধানের আলোকে স্বীকৃতি প্রদান করা হয় নাই, এবং সেই স্বীকৃতি না প্রদান করার কারণে কিন্তু গণপরিষদের 2 জন মেম্বার তারা এই সংবিধানের মধ্যে স্বাক্ষর করেন নাই। স্টিল নাও 2025 সালে এসে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে যে এই সংবিধানের মধ্যে স্টিল নাও আপনাকে বাংলাদেশের সংবিধানের মধ্যে নাগরিকত্ব হিসেবে, জাতীয়তা হিসেবে আপনাকে বলা হচ্ছে আপনি বাংলাদেশি, একই সাথে জাতি হিসেবে আপনাকে বলা হচ্ছে আপনি বাঙালি। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র জাতিসত্তা যারা রয়েছেন, আপনারা জানেন যে গত পহেলা বৈশাখে যখন র্যালি হলো তখন আমরা দেখতে পেলাম যে 26টি জাতিসত্তার জনগোষ্ঠী কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করেছিল, এবং বাংলাদেশের মধ্যে এই ধরনের একটা বৃহৎ জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠীকে কিন্তু এই সংবিধান এখন পর্যন্ত স্বীকৃতি প্রদান করেনি। সুতরাং এই সংবিধান কি ইনক্লুসিভ জায়গার মধ্যে এখন পর্যন্ত আছে? এই সংবিধানকে আমরা চাই না। আমরা চাই এমন একটা সংবিধান যে সংবিধান বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষকে এই সংবিধানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করবে। এবং আমাদের সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টি সেটি হলো 1972 সালের মানুষদের, জনগণের পিপলস উইল এবং 2024 সালের মানুষদের পিপলস উইল কিন্তু আসলে এক না। এবং 1972 সালের সংবিধানটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে সেখানে আপনি ফিউচার জেনারেশনাল যে কমিটমেন্টের যে জায়গাটি আছে সেটা কিন্তু 1972 সালের সংবিধানের মধ্যে রাখা হয়নি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অর্থাৎ 1972 সালের সংবিধানটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যে আপনি যদি 2050 সালের মধ্যেও যদি আপনি পৌঁছায় যান তাহলেও আপনাদেরকে 1972 সালের মধ্যেই থাকতে হবে, আপনি আর সামনের দিকে এগোতে পারবেন না। অর্থাৎ আমরা যে বলি যে উন্নত রাষ্ট্র, মধ্যমায়ী রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে আমরা কখনোই পৌঁছাইতে পারবো না, কারণ সেই জায়গাটা, সেই মতামত, জনগণের যে পিপলস উইল আছে সেই উইলটাকে এখানে ইনক্লুড করার মতো কোনো ধরনের সুযোগ কিন্তু এখানের মধ্যে রাখা হয় নাই। সুতরাং আমরা এমন একটা সংবিধান চাই যে সংবিধান প্রণয়ন করার পরেও, আজ থেকে 100 বছর পরেও যারা এই বাংলাদেশের প্রজন্ম থাকবেন তারাও এই সংবিধানকে ধারণ করবেন, এই ধরনের একটা সংবিধান আমরা চাই। পরবর্তী যে বিষয়টি সেটি হলো, দেখুন 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান কিন্তু ঘটেছিল কেন? তার অনেক বড় একটি কারণ ছিল মানুষ ভোট দিতে পারে নাই, এক। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হলো 2024 সালের 18 জুলাই রাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক না? এবং সেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সবার মধ্যে একটা ক্ষোভের জন্ম হয়েছিল। আমাদের এই সংবিধানের মধ্যে ইন্টারনেটের মতো একটা প্রযুক্তির উপরে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কিন্তু মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি। অর্থাৎ এই সংবিধানের আলোকে যদি এই সংবিধান যদি থাকে, আপনি কখনোই এই বাংলাদেশের মধ্যে ইন্টারনেট অর্থাৎ রাইট টু ইন্টারনেটকে, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কখনোই এই বাংলাদেশি সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার হিসেবে আপনি সংযুক্ত করতে পারবেন না। যে ভোটহীনতার কারণে মানুষের মধ্যে ভোট না দিতে পারার যে ক্ষোভের কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল, সে রাইট টু ভোট কিন্তু বাংলাদেশের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না। অর্থাৎ যে অধিকারের কারণে আপনি বাংলাদেশের মধ্যে জনপ্রতিনিধি বাছাই করেন, সেই রাইটটাকেও কিন্তু আপনার এই সংবিধান কোনো ধরনের স্বীকৃতি প্রদান করে নাই। অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে রাইট টু ভোট অর্থাৎ ভোটের যে অধিকার, সেই অধিকারকে এখন পর্যন্ত মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় নাই। রাষ্ট্র এমন একটা ব্যবস্থার মধ্যে এই সংবিধান রেখেছে যে সংবিধান রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে কোনো ধরনের দায়িত্ব প্রদান করে নাই। রাষ্ট্র শুধুমাত্র কি করবে, যে অধিকারগুলো প্রণয়ন করতে, যে অধিকারগুলো বাস্তবায়ন করতে কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হয় না, সেগুলোকেই রাষ্ট্র, সেই অধিকারগুলোর দায়িত্ব একমাত্র রাষ্ট্র নিয়েছে। কিন্তু যেই অধিকারগুলো সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই অধিকারগুলোকে কিন্তু রাষ্ট্র কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করে নাই, এবং এই সংবিধানের আলোকে এই সংবিধান রাষ্ট্রকে সেই দায়িত্ব প্রদান করে নাই। অর্থাৎ আমরা চাই এমন এক সংবিধান, যে সংবিধানের মাধ্যমে
আমাদের ভোটের যে অধিকার সেটিকে মৌলিক অধিকার হিসেবে থাকবে এবং রাইট টু ইন্টারনেট যেটা আছে সেটা অবশ্যই মৌলিক অধিকার হিসেবে থাকবে।